নমস্কার, আমি শ্রী সৌমিক। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? আপনাদের এই আশীর্বাদ এবং ভালোবাসা নিয়ে আমি এগিয়ে চলেছি। এটা আমার দ্বিতীয় ভিডিও। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে শেয়ার করবেন। তো প্রথম আমি একটা ভিডিও ছেড়েছি, সেই ভিডিও একটা অনেক ইম্পর্টেন্ট টপিক আলোচনা করেছি। আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা সেই ভিডিওটা একবার গিয়ে প্লিজ দেখে নিন। এবং এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, তাই আপনারা কোনো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই ভিডিওটার কতটা গুরুত্ব আছে। তো শুরু করা যাক। টোটাল আমাদের 12টা ভাব আছে। এক একটা ভাবের এক একটা রকম ফল দান করার ক্ষমতা। এবার কোন ঘর কি ফল দান করে এই জিনিসটা এই ভিডিওয়ে আলোচনা করব। তো প্রথমে আসি হচ্ছে গিয়ে লগ্ন ভাব। লগ্ন ভাব। এই লগ্ন ভাবের মাধ্যমে আমরা এই লগ্ন ভাবকে বলা হয় তন ভাব। তো একজন মানুষের শরীর কীরকম যাবে সেটা যদি বুঝতে হয় আমাদের লগ্ন ভাবকে দেখতে হবে। শরীর ভালো গেলে কতটা ভালো যাবে বা খারাপ গেলে কতটা খারাপ যেতে পারে সেটা দেখতে হলে আমাদের দেখতে হবে লগ্নভাবে। এছাড়াও ঘুম, মাথা, যশ, এটাও দেখতে হলে আমাদের প্রথম ঘর অর্থাৎ লগ্নভাবকে দেখতে হবে। এরপরে আসি দ্বিতীয় ঘরকে, যাকে বলা হয় ধনের ঘর। দ্বিতীয় ঘরকে বলা হয় ধনের ঘর। দ্বিতীয় ঘরের মাধ্যমে আমরা কি বুঝতে পারি একজন ব্যক্তি কতটা ধন সঞ্চয় করতে পারবে সেটা আমরা বুঝতে পারি দ্বিতীয় ঘর থেকে। এছাড়াও দ্বিতীয় ঘর থেকে বোঝা যায় কি বাণী, একজন মানুষের কথা কীরকম হবে, তার কথা কি মধুর হবে না তার কথার মধ্যে কিছুটা তিক্ততা থাকবে, সেটাও বোঝা যায় দ্বিতীয় ঘর থেকে। এছাড়া খাদ্যাভ্যাস দ্বিতীয় ঘর থেকে বোঝা যায়। ডান চোখ দ্বিতীয় ঘর থেকে বোঝা যায়। এরপর আমাদের দেখতে হবে তৃতীয় ঘর। দেখুন এই যে ঘরগুলো না, এগুলো আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হবে। লগ্ন ঘরের অ্যান্টি ক্লকওয়াইজে আপনি আসবেন, দ্বিতীয় ঘর পাবেন। দ্বিতীয় ঘরের অ্যান্টি ক্লকওয়াইজ আসবেন, তৃতীয় ঘর পাবেন। তৃতীয় ঘরের মাধ্যমে আমরা কি দেখি? আমরা দেখি ছোট ভাইকে, আমরা দেখি মিত্রকে, বন্ধু বান্ধব কীরকম হবে সেটাও দেখতে হলে আমাদের যেতে হবে তৃতীয় ঘরে। এছাড়াও দেখি বল এবং পরাক্রমকে, অর্থাৎ কেউ যদি পুলিশ বা আর্মিতে চাকরি করতে চায় তাদের তো অনেক শক্তির দরকার এবং পরাক্রমের দরকার হয়। তো তাই আমাদেরকে তৃতীয় ভাবটাও দেখে নিতে হবে যে সেই ভাবটা আমাদের কি বলছে। ঠিক আছে? তো এই গেল আমাদের তৃতীয় ভাব। এরপরে আসি চতুর্থ ভাবে। চতুর্থ ভাব থেকে আমরা কাকে বুঝতে পারি? চতুর্থ ভাব থেকে আমরা জানতে পারি মায়ের ব্যাপারে, অর্থাৎ একজন সন্তানের সঙ্গে তার মায়ের সম্পর্ক কেমন হবে সেটা আমরা বুঝতে পারি চতুর্থ ঘর থেকে। এছাড়াও চতুর্থ ঘর থেকে আমরা বুঝতে পারি কি গাড়ি অর্থাৎ যানবাহন, একজন জাতকের কটা যানবাহন হবে, ঠিক আছে, বা কটা গাড়ি হবে সেটা দেখতে হলে আমাদের যেতে হবে চতুর্থভাবে। বা ভূমি, তার আন্ডারে কতটা ভূমি থাকবে, সে কতটা জমি কিনতে পারবে সেটাও দেখতে হলে যেতে হবে চতুর্থ ঘরে। এছাড়া জলকেও দেখি আমরা চতুর্থ ঘর দিয়ে। তাছাড়া প্রাথমিক শিক্ষাকে আমরা দেখি চতুর্থ ঘর থেকে। এরপরে আমরা আসি পঞ্চম ঘরে। পঞ্চম ঘরকে বলা হয় সন্তান ভাব। পঞ্চম ঘরকে বলা হয় সন্তান ভাব, অর্থাৎ এই ঘরের মাধ্যমে একজন আমরা বুঝতে পারি সন্তান কীরকম হবে, সন্তানের সাথে তার পিতামাতার সম্পর্ক কীরকম হবে সেটা দেখতে হলে পঞ্চম ঘরে যেতে হবে। পঞ্চম ঘরের থেকে আমরা এই বিষয়টা জানতে পারি। এছাড়া যেটা জানতে পারি প্রাথমিক শিক্ষার পরবর্তী শিক্ষা আমরা বুঝতে পারি পঞ্চম ঘর থেকে। ঠিক আছে? এছাড়া পঞ্চম ঘর থেকে আমরা বুঝতে পারি বিবেক, একজন মানুষ কতটা বিবেকবান হবে সেটা আমরা বুঝতে পারি পঞ্চম ঘর থেকে। এছাড়াও নম্রতা, তার মধ্যে একজন মানুষের ভেতরে কি নম্রতা থাকবে সেটা আমাদের দেখতে হলে যেতে হবে পঞ্চম ঘরে। এরপরে আসি ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘরকে বলা হয় রোগ, ঋণ, শত্রু। এটা জানতে হলে আমাদের যেতে হবে ষষ্ঠ ঘরে। একজন জাতকের কী রোগ হতে পারে ষষ্ঠ ঘর থেকে বোঝা যাবে। একজন জাতক যদি ঋণ নেয় তাহলে সেই ঋণ কি শোধ করতে পারবে, যেতে হবে দেখতে হবে ষষ্ঠ ঘর। এবং শত্রু, যদি জাতকের যদি শত্রু হয় তাহলে কি সে শত্রুর সামনে কি মাথা নোয়াবে না সে শত্রুকে দমন করতে পারবে, সেটা দেখতে হলে আমাদেরকে অবশ্যই করে ষষ্ঠ ভাবটা একবার দেখে নিতে হবে। ঠিক আছে?
এরপরে আমরা আসি সপ্তম ভাবে। সপ্তম ভাবকে বলা হয় বিবাহের ঘর, অর্থাৎ স্বামী স্ত্রী সম্পর্কের ব্যাপারে জানতে গেলে আমাদের সপ্তম ঘরে যেতে হবে। 1 নম্বর। 2 নম্বর, সপ্তম ঘর থেকে আমরা ব্যবসা জানতে পারি, একজন জাতকের ব্যবসা কীরকম হবে সেটা দেখতে হলে আমাদেরকে দেখতে হবে সপ্তম ঘরে। এছাড়াও সপ্তম ঘর থেকে আমরা আর কি বুঝতে পারি, লম্বা যাত্রা, অর্থাৎ ধরুন কোনো লম্বা যাত্রা বলতে আমি বিদেশ যাত্রার কথা বলছি না, ভারতের এক প্রান্ত থেকে অপর প্রান্তে কেউ যদি যেতে চায় সেটাকে আমি লম্বা যাত্রা বলছি। বিদেশ যাত্রা আমরা বুঝি দ্বাদশ ঘর থেকে, কিন্তু লম্বা যাত্রা আমরা বুঝি সপ্তম ঘর থেকে। এরপরে আমরা আসি অষ্টম ঘরে। অষ্টম ঘর থেকে আমরা কি কি বুঝবো? অষ্টম ঘর থেকে আমরা বুঝবো অ্যাক্সিডেন্ট অর্থাৎ দুর্ঘটনা, বুঝবো অষ্টম ঘর থেকে। অঙ্গহীনতা আমরা বুঝবো অষ্টম ঘর থেকে। তারপর হচ্ছে কি গুপ্ত রোগ আমরা বুঝবো অষ্টম ঘর থেকে। মূত্র রোগ বুঝবো অষ্টম ঘর থেকে। তো অষ্টম ঘর থেকে আমরা এই বিষয়গুলো পেয়ে থাকি, অর্থাৎ অ্যাক্সিডেন্টের মাধ্যমে কোনো অঙ্গহানি হবে কি না সেটা দেখতে হলে অষ্টম ঘরে দেখতে হবে। এছাড়াও অষ্টম ঘর থেকে আমরা কি দেখতে পাই, গুপ্তরোগ হবে কি না সেটা দেখতে হলে আমাদের অষ্টম ঘরে যেতে হবে। এরপরে যেটা আসি সেটা হচ্ছে গিয়ে ভাগ্যের ঘর, অর্থাৎ নবম ঘর। নবম ঘরকে আমরা বলি কি ভাগ্যের ঘর, অর্থাৎ ভাগ্য, মানুষের ভাগ্য তার সাথ দেবে কি না। আমাদের লাইফে এরকম অনেক সিচুয়েশান আছে যে সময় আমাদের ভাগ্যের সাহায্যের দরকার হয়, তা সেই সময় ভাগ্য সাপোর্ট করবে কি না সেটা বুঝতে হলে আমাদেরকে দেখতে হবে নবম ঘরে। নবম ঘর থেকে আমরা দেখতে পাই কি ভাগ্য, ঠিক আছে। এছাড়াও পিতার সাথে সেই জাতকের সম্পর্ক কীরকম হবে সেটা দেখতে হলে অবশ্যই করে নবম ঘরটা দেখতে হবে। 3 নম্বরে আসি হচ্ছে গিয়ে ধর্ম, এটা দেখতে হলে নবম ঘর। ধার্মিক যাত্রা সেটাও দেখতে হলে নবম ঘরটাকে একবার দেখতে হবে, ধার্মিক যাত্রা সে করতে পারবে কি না বা কতটা ধার্মিক যাত্রা করতে পারবে সেটা দেখতে হলে যেতে হবে আমাদের নবম ঘরে। এরপরে আসি দশম ঘর, অর্থাৎ দশম ঘরকে বলা হয় কর্মের ঘর। দশম ঘরকে বলা হয় কর্মের ঘর। একজন মানুষের কর্ম কীরকম হবে, তার কর্ম কি নিরবিচ্ছিন্নভাবে হবে, অর্থাৎ কন্টিনিউয়াসলি কি সে কি কাজ করে যাবে, না তার কর্মের মাঝে মাঝে গ্যাপ থাকবে, অর্থাৎ ধরুন কখনো কর্ম আছে কখনো কর্ম নেই, আবার কর্ম এলো আবার কর্মটা চলে গেল, ঠিক আছে। তো সেই বিষয়টা আমাদেরকে যদি দেখতে হয় তাহলে আমাদের দশম ঘরটা দেখতে হবে। এছাড়াও দশম ঘর থেকে আমরা জানতে পারি মান সম্মানের বিষয়টাও দেখতে হলে যেতে হবে দশম ঘরে, ঠিক আছে। এরপরে আসি 11 নম্বর ঘর। 11 নম্বর ঘরকে আমরা কি বলি, 11 নম্বর ঘরকে আমরা বলি আয় ভাব। 11 নম্বর ঘরকে আমরা বলি আয় ভাব, অর্থাৎ একজন জাতক কতটা আয় করতে পারবে সেটা দেখতে হলে আমাদেরকে যেতে হবে দশম ঘরে। এছাড়াও প্রমোশন, অর্থাৎ অনেকেই থাকে যারা চাকরিজীবী হয়, ঠিক আছে, তো সেই প্রমোশনও দশম ঘরে গিয়ে দেখতে হবে, প্রমোশনের বিষয়টাও। এছাড়া একটা জিনিস বলে দেই, ছোট ভাই বিচার করা হয় তৃতীয় ঘর থেকে, যেরকম মা বিচার করা হয় চতুর্থ ঘর থেকে, বাবা বিচার করা হয় নবম ঘর থেকে, সেরকম তৃতীয় ঘর থেকে ছোট ভাইকে বিচার করা হয়। ঠিক সেই রকমই 11 নম্বর ঘর থেকে, একাদশ ঘর থেকে বড় ভাইকেও বিচার করা হয়। একাদশ ঘর থেকে বড় ভাইকেও বিচার করা হয়, যে বড় ভাইয়ের সাথে সেই জাতকের সম্পর্ক কীরকম থাকবে সেটা আমাদের দেখতে হলে 11 নম্বর ঘরটা অবশ্যই করে দেখে নিতে হবে। এরপর আসি দ্বাদশ ঘর, এবং আমি আগেই বলেছি যে অ্যাস্ট্রোলজিতে টোটাল 12টা ঘর আছে, এখন আমরা চলে এলাম দ্বাদশ ঘরকে। এটা হচ্ছে ব্যয়ের ঘর, একজন জাতকের ব্যয় কীরকম হবে সেটা দেখতে হলে আমাদের দ্বাদশ ঘরে যেতে হবে। তার ব্যয়ের সাথে তার আয়ের সামঞ্জস্যতা থাকবে কি না, তার ব্যয় কি আয় থেকে ক্রস করে যাবে, বা কতটা ব্যয় হতে পারে, অতিরিক্ত ব্যয় হবে না কম ব্যয় হবে, সেই জন্য দেখতে হবে দ্বাদশ ঘরকে, অর্থাৎ এটা হচ্ছে ব্যয়ের ঘর। হাসপাতাল, একজন জাতকের কখন হাসপাতালে যেতে একজন জাতক হাসপাতালে কোন সময় যাবে কি, এবং অন্যান্য যে বিষয়গুলো ঠিক হয়ে আসবে কি না বা কী বিষয় সেটাও দেখতে হলে আমাদের দেখতে হবে দ্বাদশ ঘরে। এছাড়াও বিদেশ যাত্রা, একজন জাতকের বিদেশ যাত্রা হবে কি না সেটাও দেখতে হলে অবশ্যই করে একবার দ্বাদশ ঘরটা দেখে নিতে হবে। এছাড়াও শয্যা সুখ,
সুখটাও আমরা বিচার করি দ্বাদশ ঘর থেকে, শয্যা সুখটাই বিচার করি দ্বাদশ ঘর থেকে। তো এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা দ্বাদশ ঘর থেকে বিচার করি। দেখুন কোনো জিনিস বিচার করতে গেলে ঘর তো লাগে, এছাড়াও আরও অনেক বিষয় আছে, ক্যালকুলেশন আছে, সেগুলো আস্তে আস্তে করে আপনাদেরকে বলবো, ঠিক আছে? তো সেই ক্যালকুলেশনের সাথে সাথে এই ঘরগুলো ইম্পর্টেন্ট, কোন ঘর কী ফল প্রদান করে। আর আমি যেগুলো বললাম ওগুলো মেইন জিনিস, ঠিক আছে? এছাড়াও ধরুন দ্বাদশ ঘরের মাধ্যমে আরও অনেক কিছু জানতে পারি, প্রথম ঘরের মাধ্যমে আরও অনেক কিছু জানতে পারি। আমি সব বললাম না, তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে, তাই ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।